ছাত্রীরা, আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের উপরে আলোচ্য অধ্যায় চতুর্থ থেকে যে বিষয়গুলো সূচি হিসেবে আলোচনায় রেখেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। যে প্রতিষ্ঠান কী, প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ, লোকাচার ও লোকরীতি, সামাজিক নিয়ন্ত্রণ কী, সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ, সামাজিক গতিশীলতা কী, সামাজিক গতিশীলতার ধরন। তাহলে আসো, প্রথমে আমরা প্রতিষ্ঠান কী এবং প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ এগুলো আলোচনা করবো। এই টপিকসগুলো খুব সহজেই আলোচনা করা যাবে, কঠিন কিছু না। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আমরা পঞ্চম অধ্যায়ের একটা টপিকস আলোচনা করব পরের ক্লাসে, এবং পঞ্চম অধ্যায়ে যে টপিকস পর্যন্ত আলোচনা হবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ততটুকুই থাকবে, মানে ততটুকুর উপরে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে। তাহলে আসো, আমি প্রথমে প্রতিষ্ঠান কি আলোচনা করি। হ্যাঁ ছাত্রীরা, প্রতিষ্ঠান কি অর্থাৎ প্রতিষ্ঠানের ধারণা। আমরা যখন কোনো সমাজে বাস করি, প্রত্যেকটা সমাজের কিছু নিয়মকানুন, আচার বিশ্বাস আমরা পালন করে থাকি, এবং প্রত্যেকটা সমাজের কিছু রীতিনীতি, প্রথা বা রেওয়াজ আছে, এবং সমাজের প্রত্যেকটা মানুষ সেই সব রীতিনীতি, রেওয়াজ, প্রথাতে অবশ্যই অংশগ্রহণ করে, অর্থাৎ যোগ দেয়। তো এক্ষেত্রে বিবাহ অনুষ্ঠান তথা উৎসবকর্ম সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, এটা একটা এক্সাম্পল। আমাদের বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রতিষ্ঠান নিয়ে কি বলেছে তোমরা লক্ষ্য করো। সমাজবিজ্ঞানী জিসবার্ট তার ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে বলেন, প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে। জিসবার্ট আরও বলেন যে প্রতিষ্ঠান হলো এমন চাকা যার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠান সমাজ কর্তৃক গৃহীত এমন একটা স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর মাঝে সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠান জিসবার্ট আরও অ্যাড করেছেন, তিনি বলেন প্রতিষ্ঠান হলো এমন একটা চাকা যার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়। জিসবার্টের এই সংজ্ঞার সাথে একমত পোষণ করেছে অ্যালুড সমাজবিজ্ঞানী। তিনি তার সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি গ্রন্থে বলেন, প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা বা জীবন প্রণালী যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত এবং বিন্যস্ত হয়। যে প্রতিষ্ঠান হচ্ছে মানুষের কিছু কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত এবং বিন্যস্ত হয়। অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে এমন কিছু কাজ বা কাজের কিছু নিয়ম যা সমাজের একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রতিষ্ঠিত হয়, অনুমোদিত হয়। ম্যাকাইভার কি বলেছে? ম্যাকাইভার বলে, যে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক কার্যপ্রণালীর প্রতিষ্ঠিত প্রথা, প্রক্রিয়া বা নিয়মাবলী। সামাজিক কার্যপ্রণালীর প্রতিষ্ঠিত প্রথা, প্রক্রিয়া বা নিয়মাবলী। অতএব আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলীকে বোঝায়। মানুষ তার গোষ্ঠীবদ্ধ জীবনের বিভিন্ন চাহিদা পূরণের জন্য সমাজে বিভিন্ন ধরনের রীতিনীতি ও নিয়মকানুনের সৃষ্টি করে। এই ধরনের সমাজ স্বীকৃত কার্যাবলী প্রতিষ্ঠান। মানে প্রতিষ্ঠান হচ্ছে মানুষের এমন কিছু চাহিদা পূরণ করা, সমাজে বিভিন্ন ধরনের রীতিনীতি ও নিয়মকানুনের সৃষ্টি করে। মানে প্রত্যেকটা মানুষের সমাজে যখন মানুষ গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে তখন তার কিছু চাহিদা থাকে, এবং সে চাহিদা পূরণের জন্য সমাজের কিছু আবার নিয়মকানুনও রয়েছে। যখন মানুষ তার চাহিদা পূরণ করার জন্য সমাজের নিয়মকানুনগুলো পালন করে এবং সেটা সমাজ স্বীকৃত হয়, তখনই সেটা প্রতিষ্ঠান হয়। এখন আমরা প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ আলোচনা। হ্যাঁ ছাত্রীরা, দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ অনেক রকমের হয়, মানে অনেক ধরনের হয়। তবে প্রধান কিছু প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রধান প্রতিষ্ঠান বলতে, এক নম্বর দেখো, পরিবার ও বিবাহ। যদি তোমাকে প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ আলোচনা করতে বলে তাহলে শুরুতে কিন্তু পরিবার ও বিবাহ এই দুটো কিন্তু প্রতিষ্ঠান, এটা নিয়ে আলোচনা করতে হবে, এক নম্বরে সেটা রাখবে। সাধারণত স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত
সন্তানদের নিয়েই গঠিত হয় পরিবার। পরিবার নামক প্রতিষ্ঠানেই আমাদের জন্ম হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এখানকার সদস্য বাসিন্দা। এখানেই আমরা লালিত পালিত হই। পরিবারকে কেন্দ্র করে আমাদের সকল কাজকর্ম পরিচালিত হয়। মায়া, মমতা, আদর, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধার বন্ধনে আমরা সবাই পরিবার পরিমণ্ডলে জীবনযাপন করি। পরিবার নামক প্রতিষ্ঠান সন্তানের জন্মদান, প্রতিপালন, সামাজিকীকরণ, প্রাথমিক শিক্ষাদান থেকে শুরু করে নানাবিধ কাজ করে থাকে। মানে পরিবার একটা প্রতিষ্ঠান কেন? তুমি বলতে পারো যে পরিবার কেন প্রতিষ্ঠান? পরিবার এর জন্য প্রতিষ্ঠান কারণ পরিবার গঠন করতে হলে একজন নারী পুরুষকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্য দিয়ে তাদের সন্তান জন্ম দিতে হবে এবং সেই সন্তানকে লালন পালন করতে হবে পরিবারে, এবং পরিবারকে কেন্দ্র করেই সব ধরনের আদর, স্নেহ, মায়া, মমতা এগুলো পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠবে। এবং পরিবারের মাঝে সন্তান জন্ম দিতে হবে, সন্তানকে বড় করতে হবে, সন্তানকে সামাজিকীকরণ শিক্ষা দিতে হবে এবং প্রাথমিক শিক্ষা এ পরিবার থেকে দিতে হবে। এবং এগুলি হচ্ছে এক একটা কার্যাবলী। সন্তান জন্ম দেওয়া, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে প্রতিষ্ঠান হচ্ছে মানুষের চাহিদা পূরণের জন্য কিছু কাজ। মানুষ তার চাহিদা পূরণ করতে গিয়ে কিছু কর্মপন্থা করে থাকে এবং সেটা সমাজ স্বীকৃত। ঠিক এখানে পরিবার গঠন করতে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ সন্তান জন্ম দিচ্ছে, লালন পালন করছে, সামাজিকীকরণ শিক্ষা দিচ্ছে, তাদেরকে প্রাথমিক শিক্ষাদান থেকে শুরু করে যাবতীয় সব কিছুই শেখাচ্ছে। এর জন্য এটা একটা প্রতিষ্ঠান, পরিবার একটি প্রতিষ্ঠান। এরপরে আসো বিবাহ। বিবাহ সামাজিক প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বিবাহের বিভিন্ন আচার অনুষ্ঠানে বিবাহের পাত্রপাত্রী ছাড়াও আত্মীয় স্বজন এবং সমাজবাসী অংশগ্রহণ করে। যেমন এঙ্গেজমেন্ট অর্থাৎ আংটি পরানো, অনেক পান চিনি অনুষ্ঠান হয়, গায়ে হলুদ, বিবাহের ভোজ, বৌভাত সহ নানাবিধ আচার অনুষ্ঠানে সবাই কম বেশি অংশগ্রহণ করে। এসবের মাধ্যমে সমাজের ঐক্য সংহতি জোরদার হয়। অর্থাৎ বিবাহের ক্ষেত্রেও কিছু আচার অনুষ্ঠান থাকে, অর্থাৎ কার্যাবলী থাকে। বিবাহ এক কথায় বিবাহ শেষ হয় না, সেখানেও কিছু নিয়ম পালন করতে হচ্ছে, রীতিনীতি পালন করতে হচ্ছে, এবং নিয়ম রীতিনীতি বিভিন্ন কর্মপন্থা যেখানে আছে আমরা সেটাকে প্রতিষ্ঠান বলি, তাই বিবাহ একটি প্রতিষ্ঠান। এরপরে দেখো রাষ্ট্রকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। একটি নির্দিষ্ট এলাকায় সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সরকারের অধীনে জনগণ নিজস্ব কল্যাণে সংগঠিত হয় এবং স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে, এটাই রাষ্ট্র। যেখানে একটা সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সরকার থাকবে এবং সেই সরকারের অধীনে জনগণ তাদের কল্যাণের জন্য সংগঠিত হবে এবং স্বদেশ প্রেম থাকবে সে জনগণের মধ্যে। যখন তারা স্বদেশ প্রেম নিয়ে কাজ করবে তখন সেটা রাষ্ট্র হয়। আর রাষ্ট্র আমাদের নানাবিধ আর্থসামাজিক সাংস্কৃতিক চাহিদা মিটিয়ে থাকে। রাষ্ট্র জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন রাস্তাঘাট সহ বিশাল অবকাঠামো গড়ে তোলে। এবং রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান সেটার একটা প্রমাণ হচ্ছে, যেমন এখানে বলেছে যে চাহিদা মিটিয়ে থাকে। আমরা প্রতিষ্ঠানের সংজ্ঞায় দেখেছি যে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতে গিয়ে মানুষ তার চাহিদা পালন করতে গিয়ে বিভিন্ন কর্মপন্থা কার্যাবলী পালন করে, বিভিন্ন কর্মসূচি পালন করে, আচার অনুষ্ঠান পালন করে। এখানে রাষ্ট্র যেমন জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, অর্থনৈতিক উন্নয়ন করে, রাস্তাঘাট সহ বিশাল অবকাঠামো গড়ে তোলে। সে কারণে রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠান বলা হয় এবং একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্ঠান অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে। সমাজের অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক, বিমা, শিল্প কারখানা, সম্পত্তি প্রভৃতি অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। যেমন ব্যাংক মানুষের অর্থনৈতিক চাহিদা পূরণ করে, বিমা অর্থনৈতিক চাহিদা, শিল্প কারখানাও অর্থনৈতিক চাহিদা পূরণ করে, সম্পত্তিও অর্থনৈতিক চাহিদা পূরণ করে, মানুষের অর্থনৈতিক জীবনে নিরাপত্তা বিধান করে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মানুষের সেবা, উন্নয়ন, জনকল্যাণ যাতে তার মেধা কাজে লাগাতে পারে সে অনুযায়ী শিক্ষা দান করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে। এবং এই শিক্ষার অন্যতম লক্ষ্য থাকে শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরে প্রয়োজনীয় জ্ঞানদান সহ জীবন ও জগৎ সম্পর্কে সচেতন করা, দেশের ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধের চর্চা তা ধারণ করা, চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক বিভিন্ন সনদ গ্রহণ করে, প্রশংসাপত্র প্রদান করে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক রকম কাজ করছে, পাঠদান করাচ্ছে, বিভিন্ন মূল্যবোধমূলক শিক্ষা দিচ্ছে,
দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে পরিচিতি করাচ্ছে এবং প্রশিক্ষণ দিচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করাচ্ছে, সনদ দিচ্ছে, প্রশংসাপত্র প্রদান করছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে নানাবিধ কাজের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমাজে এস্টাবলিশড হয়েছে, তাই এটাকে একটি প্রতিষ্ঠান বলা যায়। ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের চর্চা করে, ধারণ করে এবং তার কল্যাণধর্মী শিক্ষা সমাজবাসীর মধ্যে বিতরণ করে। জীবন ও জগৎ সম্পর্কে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। মানুষ অনেক সময় এগুলোর সঠিক জবাব পায় না। যেমন জন্ম, মৃত্যু, ভাগ্যের ভালো মন্দ, মৃত্যু পরবর্তী জীবন ইত্যাদিকে ঘিরে মানুষের মনে নানা প্রশ্ন। এই জাতীয় প্রশ্নের জবাব দেয় ধর্ম। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানব সমাজে সততা, নিরাপত্তা, পারস্পরিক বিশ্বাস ও আস্থাবোধ ইত্যাদি সৃষ্টি করে এবং এই নিরাপত্তা, সততা, বিভিন্ন ইহলোক পরজগৎ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের যোগান দেওয়া, মানুষকে জানান দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে বিশেষ কার্যাবলী। এবং যে প্রতিষ্ঠানে বিশেষ কার্যাবলী থাকবে, মানে যেখানে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান পালন হবে, কার্যাবলী থাকবে, সেটাকে আমরা প্রতিষ্ঠান বলি। তাই আমাদের মসজিদ, মন্দির, গির্জা এগুলোকে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি। সর্বশেষ চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান। মানুষ তার কর্মব্যস্ত জীবনের অবসরে কিছুটা বিশ্রামের জন্য বা আনন্দ পাওয়ার জন্য চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে। এ ধরনের প্রতিষ্ঠান ব্যক্তিকে তার কর্তব্যকর্মে উদ্যমী, পরিশ্রমী করে তোলে। মানুষ যখন অনেক বেশি কাজ করে, তখন সে চায় কিছুটা বিশ্রাম, কিছুটা তোমার আনন্দঘন মুহূর্ত কাটানো। ঠিক এরকম চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা বিভিন্ন পার্ক বা বিনোদনমূলক কেন্দ্র, সেই স্পেসগুলোকে আমরা চিন্তা করি। বিভিন্ন দর্শনীয় স্থান মানুষ বেড়াতে যায়, এগুলো চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান। শিশু পার্ক হতে পারে, শিশুদের জন্য একটা চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান। এখানে কিছু মানুষকে আনন্দ দেওয়া হয়, কিছু বৈচিত্র্যতা আনে, মানুষ এখানে পুনরায় কাজ করার আগ্রহ তৈরি হয়। একতরফা যদি কাজ করে যায়, মানুষের কাজের আগ্রহ চলে যায়। সেক্ষেত্রে যদি মানুষ কিছুটা অবসরে সময় কাটায়, তখন মানুষ পুনরায় আবার কাজের ফিরে আসার অনুভূতি পায়। হ্যাঁ ছাত্রীরা, তাহলে চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান আমাদের পুনরায় কর্মের উদ্দীপনা তৈরি করে, আমাদেরকে পরিশ্রমিক করে তোলার জন্য অনুপ্রেরণা দেয় বিভিন্ন চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠানগুলো। তো এক্ষেত্রে আমরা চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন পার্ক, দর্শনীয় স্থানকেও আমরা প্রতিষ্ঠানের আওতাভুক্ত করতে পারি। এগুলো ছিল মোটামুটি আমাদের প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। প্রথমে পরিবার ও বিবাহ বলেছি, তারপরে রাষ্ট্র নিয়ে বলেছি, তারপরে অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বশেষ চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠানের উপরে বলা হয়েছে। প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ, তুমি প্রতিষ্ঠান কোনো ক্লু দেখে বুঝতে হবে এটা কি প্রতিষ্ঠান কি না। হয়তো কখনো পরিবার দিয়ে ক্লু দেয়, কখনো রাষ্ট্র দিয়ে ক্লু দেয়, কখনো বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, শিল্প কারখানার উপরে ক্লু দেওয়া হয়, সম্পত্তির উপরে ক্লু দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ক্লু দেওয়া হয়। এই মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন ধর্মীয় মূল্যবোধ শেখানো হয়। এরকম কোনো ক্লু দিলে ইহকাল পরকালের কিছু যা দাঁড়ানো হয়, সততার কথা বলা হয়, তাহলে ধরতে হবে এটা ধর্মীয় প্রতিষ্ঠান। আর দর্শনীয় স্থান, পার্ক, যেখানে মানুষ বিনোদন নিচ্ছে, এরকম কোনো ক্লু দিলে ধরে নিবে এটা চিত্ত বিনোদনমূলক প্রতিষ্ঠানের উপরে উদ্দীপকটা দেওয়া হয়েছে। এরপর আমরা অন্য টপিক্সে যাচ্ছি, আমরা লোকাচার ও লোকরীতির উপরে বলবো। হ্যাঁ ছাত্রীরা, আমি লোকাচার ও লোকরীতির উপরে বলছি। এখানে আরেকটা কনসেপ্ট ছিল প্রথা, আমি সেটা আপাতত বলছি না, সেটা রিডিং পড়ে রাখবে। এখন আমি লোকাচার ও লোকরীতির উপরে বলছি। লোকাচার দেখতে পাচ্ছ, আমি যে বইটার স্ক্রিন দেখাচ্ছি এটা তোমাদেরকে বুক রেফারেন্স দেওয়া হয়েছে, জাকিয়া নাজনীনের বই। তাহলে আসো লোকাচার জিনিসটা কি। লোকাচারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফকোয়েস। এখানে লোকাচার হচ্ছে আসলে মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ। মানুষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে বিভিন্ন ধরনের আচরণ করে থাকে এবং সেই আচরণগুলো একসময় মানুষের অভ্যাসে পরিণত হয়। মানে লোকাচার, লোকের আচার। মানুষ যা
সমাজে বা পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে বিভিন্ন ধরনের আচরণ করে থাকে, আচরণগুলোর সাথে সে যুক্ত হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত যে আচার আচরণ মানুষ করে থাকে সেটাই লোকাচার। ম্যাকাইভার ও পেজ খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছে, সমাজে মানুষের ব্যবহারের বা আচরণের স্বীকৃত এবং গৃহীত পদ্ধতি হচ্ছে লোকাচার। মানে সমাজে মানুষের কিছু ব্যবহার রয়েছে বা আচরণ রয়েছে, সেগুলো যখন স্বীকৃত হয়ে যায় তখন সেটা হচ্ছে লোকাচার। সামনার কি বলেছে? সামনার বলেছে এ সম্পর্কে, তিনি বলেন সমাজের স্বাভাবিক গতিধারায় যে আচার আচরণ জন্ম লাভ করে তাই লোকাচার। এটার উপরে আমি একটা এক্সাম্পল দিই, যেমন চা পান করা মানুষের অভ্যাসগত ব্যাপার। কেউ চাইলে চা পান না করেও থাকতে পারে, কিন্তু কেউ আছে চা না খেয়ে থাকতে পারে না, এটা তার অভ্যাসগত ব্যাপার বিধায় অনেকে চা পান করছে, অনেকে চা পান করছে না। নিচের এই প্যারাটা লক্ষ্য করো, অনেক সময় বলছে যে অনেক সময় লোকাচার অচেতনভাবে সৃষ্টি হয়, প্রয়োজনের উপর ভিত্তি করে তার স্থায়িত্ব লাভ করে। লোকাচার স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মলাভ করলেও তা বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত এবং পরিমার্জিত হয়। সমাজভেদে লোকাচার বিভিন্ন আকার ধারণ করে। সমাজের প্রয়োজনে, যুগের চাহিদায় সমাজে লোকাচার পরিবর্তিত হয়। বলছে লোকাচার অনেক সময় অচেতনভাবে সৃষ্টি হয়, মানে অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না যে সে কোন অভ্যাসের সে রপ্ত করে ফেলেছে অভ্যাস। তো অনেক সময় দেখা যায় এই অভ্যাস সে তার প্রয়োজনে বা যুগের চাহিদার সাথে বা যুগের সাথে তাল মেলাতে গিয়ে তার এই অভ্যাস কিন্তু পরিবর্তনও হচ্ছে। অনেক মানুষ আছে অনেক জীবনে অনেক চা পান করেছে, কিন্তু একটা সময় কিন্তু সে চা পান করা থেকে বিরত হয়ে যাচ্ছে, মানে চা পান করাটা ছেড়ে দিচ্ছে। তাহলে একসময় হয়তো সে প্রথমে চায়ে চুমুক দিতে দিতে অনেক চায়ের প্রতি তার নেশা তৈরি হয়েছে, অচেতনভাবে বুঝতেই পারেনি যে কখন তার চায়ের প্রতি নেশা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় যখন সে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মনে করছে যে তার চা পান করাটা ছেড়ে দেওয়া উচিত, তখন সে কিন্তু তার চা পানটা ছেড়ে দিচ্ছে, এটা বলা হয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা অবিবাহিত মেয়ে, সে নোজ পিন পরছে, অনেক সময় হাতে চুড়ি পরছে, কানের দুল পরছে, এগুলো সে কিন্তু তার অভ্যাসবশত পরছে। আবার অনেক অবিবাহিত মেয়ে আছে কিছুই পরে না, নোজ পিন পরছে না, কানের দুল পরছে না, হাতে কোনো চুড়ি দিচ্ছে না, অর্থাৎ কোনো অর্নামেন্টস পরে না। অবিবাহিত একটা মেয়ে কোনো অর্নামেন্টস পরতে পছন্দ করছে না, তার অভ্যাস নাই। আবার আরেকটা মেয়ে খুব পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে, তার অভ্যাসে পরিণত হয়েছে, বিভিন্ন রকমের অর্নামেন্টস কিনছে, পরছেও বিভিন্ন অনুষ্ঠানে। এটা যে পড়তে অভ্যস্ত হয়েছে এটা তার লোকাচার, আর যে পড়তে অভ্যস্ত হয়নি এটাও তার লোকাচার। অর্থাৎ এখানে সবাই সবার মানে ইচ্ছে মতো আচরণগুলোকে রপ্ত করছে। এরপরে আসো লোকরীতি। লোকরীতির ইংরেজি প্রতিশব্দ মোর্স। লোকরীতিকে সমাজবিজ্ঞানীরা সমাজের অবশ্যই পালনীয় লোকাচারও বলেন। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ অনেক ধরনের লোকাচার মেনে চলে, সবগুলোই যে সমাজের মানুষের জন্য ভালো তা কিন্তু নয়। সমাজের জন্য যেগুলো ভালো সমাজ সেগুলোকে নির্বাচন করে নেয়, আর যেগুলো খারাপ বা অকল্যাণকর সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন সেই লোকাচারগুলোই লোকরীতিতে পরিণত হয়। অর্থাৎ লোকরীতি হচ্ছে সমাজে অবশ্যই পালনীয় লোকাচার, মানে যে লোকাচারগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে সেটাই হচ্ছে লোকরীতি। আর যে লোকাচার অবশ্যই পালন করতে হবে না, শুধুই অভ্যাসবশত, সেটা শুধু লোকাচার। আর যে লোকাচার অবশ্যই পালন করতে হবে, সমাজ তোমার উপরে চাপিয়ে দিবে যে লোকাচার, সেটা হচ্ছে লোকরীতি। আর যে লোকাচারের সাথে ভালো মন্দের প্রশ্ন জড়িত থাকবে, লোকাচার পালনের বিষয়টি যদি অধিকাংশের কল্যাণের সাথে জড়িত হয় এবং যে লোকাচার লঙ্ঘন করলে সমালোচনার সম্মুখীন হতে হয়, সেই লোকাচারকে লোকরীতি বলা হয়। ম্যাকাইভার এবং পেজ কি বলেছে? লোকাচারকে কেবল ব্যবহার বিধি মনে না করে ব্যবহার নিয়ন্ত্রক মনে করা হলে তখন তা হয় লোকরীতি। লোকাচারকে কেবল ব্যবহার বিধি মনে না করে ব্যবহার নিয়ন্ত্রক মনে করলো। ব্যবহার নিয়ন্ত্রক মানে তোমাকে এই লোকরীতি ব্যবহার করাতে
তোমাকে উপর থেকে নিয়ন্ত্রণ করবে, সমাজ নিয়ন্ত্রণ করবে। আর বিধি হচ্ছে তোমার অভ্যাস। সেক্ষেত্রে লোকরীতি হচ্ছে সমাজ যখন কোনো লোকাচার তোমার উপরে চাপিয়ে দিবে, তোমার উপরে লোকাচার পালন করার জন্য নিয়ন্ত্রণ করবে, তখন সেটা লোকরীতি। অর্থাৎ আমরা যেটা বলতে পারি, সমাজের কল্যাণে যে লোকাচারগুলো নিন্দা প্রশংসার মাধ্যমে সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে লোকরীতি বলে। মানে লোকরীতির ক্ষেত্রে অনেক সময় নিন্দাও হয়, অনেক সময় প্রশংসাও হয়। নিন্দার মধ্য দিয়েও সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করলে সেটাও লোকরীতি, আবার প্রশংসার মাধ্যমেও যদি সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকেও লোকরীতি বলে। এটার এক্সাম্পল বলা যায়, একটা অবিবাহিত মেয়ে চাইলে অর্নামেন্টস পরতে পারে, না চাইলেও তার পছন্দ, এটা তার লোকাচার, তার অভ্যাসের বিষয়। কিন্তু একটা বিবাহিত মেয়েকে অবশ্যই নোজ পিন পরতে বাধ্য করা হয়, অথবা হাতের চুড়ি পরতে বাধ্য করা হয়। কেন? নোজ পিন এবং হাতের চুড়ি পরাটা তার বিবাহিত জীবনে মঙ্গল অমঙ্গলের উপরে ধরে নেওয়া হয়। সমাজ চাপিয়ে দেয় যে পড়তেই হবে, কারণ সে বিবাহিত। না পড়লে নিন্দার দাবিদার, এবং বিবাহিত মেয়ে না পড়লে নিন্দার দাবিদার, এবং যদি সে পড়ে তাহলে সে প্রশংসার দাবিদার। এটা সমাজ ঠিক করে দিচ্ছে। কিন্তু লোকাচারের ক্ষেত্রে সমাজ ঠিক করে না। যেমন তুমি একটা অবিবাহিত মেয়ে, সে অর্নামেন্টস পরবে কি পরবে না, এখানে সমাজ কিছুই বলছে না। কিন্তু বিবাহিত মেয়ের ক্ষেত্রে সমাজ ঠিক করে দিচ্ছে সে কখন অর্নামেন্টস পরবে, মানে নোজ পিন এবং হাতের চুড়ি বিবাহিত অবস্থায় পরবে, এবং যদি কোনো কারণে তার হাজব্যান্ড মারা যায় তখন নোজ পিন এবং হাতের চুড়ি পরা থেকে সে বিরত থাকবে, মানে সাথে সাথে খুলে ফেলতে হবে। মানে হাজব্যান্ড মারা গেলে খুলে ফেলাটাও লোকরীতি, এবং বিবাহিত হলে তাকে এটা পড়তে হবে, বাধ্য করা হয়, এটাও লোকরীতি। এরপরে দেখো লোকাচার ও লোকরীতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ পার্থক্য দেখব আমরা। 5টা পার্থক্য আছে, এটা প্রয়োজনীয়, দেখে রাখবে। লোকাচার হলো আচরণের ধরন যা সমাজের অধিকাংশ মানুষ দ্বারা অনুসৃত হয়। পক্ষান্তরে যে সকল লোকাচার আচরণের নিয়ন্ত্রক হয়ে যায় সেগুলো লোকরীতি। যেমন মানুষ কী ধরনের জামাকাপড় পরবে সেটা তার লোকাচার, কিন্তু সমাজে চলাফেরা করার সময় জামাকাপড় পরতে হবে, এটা হচ্ছে লোকরীতি। মানে মানুষ কী ধরনের জামাকাপড় পরবে সেটা তার লোকাচার, কিন্তু তুমি কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছ, সেই অনুষ্ঠানটা কী ধরনের অনুষ্ঠান সেটা বিবেচনা করে যখন তোমাকে জামাকাপড় পরতে হচ্ছে, সেটা লোকরীতি। তখন কিন্তু সমাজ ঠিক করে দিচ্ছে যে তুমি কোন অনুষ্ঠানে কোন কাপড় পরে যাবে। 2 নম্বর, লোকাচারগুলো সমাজে অতি বেশি গুরুত্ব পায় না। মানে তুমি কী অভ্যাস রপ্ত করেছো এটা সমাজের মানুষের তত বেশি মাথা ব্যথা থাকে না। কিন্তু লোকরীতিগুলো সমাজে অপরিহার্য বলে বিবেচিত, ওখানে কিন্তু সমাজ নোটিস করে লোকরীতির ক্ষেত্রে। লোকাচার ভঙ্গ করলে ব্যক্তিকে কোনো নিন্দা বা সমালোচনার সম্মুখীন হতে হয় না, কিন্তু লোকরীতি ভঙ্গ করলে ব্যক্তিকে তীব্র নিন্দা বা সমালোচনার সম্মুখীন হতে হয়। সমাজের সমষ্টিগত কল্যাণের উপর লোকাচারের বিশেষ কোনো প্রভাব থাকে না। অপরদিকে সমাজের কল্যাণের স্বার্থে লোকরীতিগুলো আবির্ভূত। মানে লোকাচারের উপরে সমাজের কল্যাণ ততটা প্রভাব বিস্তার করে না, কিন্তু সমাজের কল্যাণের স্বার্থেই লোকরীতিগুলো পালন করা হয়। যেমন অবিবাহিত মেয়েরা যদি হাতে চুড়ি এবং নোজ পিন না পরে তাহলে তাদের হাজব্যান্ডের অমঙ্গল হবে। এই অমঙ্গলের বিষয়টা তো সমাজ চাপিয়ে দিচ্ছে, তাহলে সমাজের স্বার্থেই বিবাহিত মেয়েরা তোমার লোকরীতিগুলো পালন করছে। তারপর লোকাচার মানুষের আচরণের উপর কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করে না, কিন্তু লোকরীতিগুলো নিয়ন্ত্রণ ও নিষেধের মাধ্যমে মানুষের আচরণের সঠিক পথে পরিচালিত করে। পরিশেষে বলা যায়, লোকরীতিগুলো নিন্দা প্রশংসার মাধ্যমে সমাজস্থ প্রত্যেক ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে এবং তাকে সমাজের সাথে একাত্ম থেকে সাহায্য করে। আজকে আমরা এতটুকু আলোচনা করছি, কারণ আমাদের মিনিট বেশি হয়ে গেলে ভিডিও আপলোড করাতে একটু জটিলতা হয়। কালকে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে পরবর্তী টপিক সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক গতিশীলতার উপর আলোচনা করব, এবং 5ম অধ্যায়ের আমরা শুধু একটা টপিকস আলোচনা করব, এবং ততটুকু পর্যন্তই আমাদের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে। এবং আমি একটা ছোটোখাটো একটা সাজেশন গ্রুপে পাঠাবো, সেটার উপরে তোমরা তৈরি হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।